সকালে মিষ্টি রোদ, গাছে গাছে নতুন পাতা গজিয়েছে, মৃদু বাতাস বইছে। নদীর পাড়ে উঁচু এক পাথরে দাঁড়িয়ে শূন্য চোখ বন্ধ করে বাতাস অনুভব করছে পূর্ণা। এক প্রশান্তির নিঃশ্বাস ফেলল সে। সাইদ পূর্ণার পাশে দাঁড়িয়ে তার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ খুলে পূর্ণা পাথরে বসে নদীতে বালির ওপর পা রাখে। নদীর ঢেউ তার পা দুটো ছুঁয়ে যাচ্ছে। তাকে দেখে সাইদও বসে পড়ল। পূর্ণার দিকে তাকিয়ে বলল, নদী ও নারী দুজনেই খুব সুন্দর। মানে নদী যেমন তার ঢেউয়ের সাথে সকল কষ্ট দূর করে প্রশান্তি দেয়, আমার পাশে বসে থাকা সেই সুন্দরী নারীও প্রশান্তি দেয়। পূর্ণা মাথা নত করে মুচকি হেসে পূর্ণার দিকে তাকিয়ে সাইদ বলল, হাসলে তোমাকে পরীর থেকে বেশি সুন্দর লাগে। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর হাস্যোজ্জ্বল নারী আমার পাশে বসে আছে। পূর্ণবতী, তোমার আসল নাম কি? পূর্ণতা, সবাই পূর্ণ বলে। তবে পূর্ণবতী সুন্দর। তোমার মা বাসায় নেই, তুমি কিভাবে বের হলে পূর্ণা? পূর্ণা চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করছে সারাদিন কি করেছে। বলছি, ফজরের আজান শোনার পর উঠে নামাজ আদায় করি, সকালে সকলের জন্য নাস্তা বানাই, আশা মাকে ডাকলাম। কি হয়েছে এত সকালে এই উঠালি কেন? আপনি বলেছেন সকালে ডেকে দিতে। কোথায় যাবেন? হ্যাঁ, নাস্তা বানিয়েছিস? জি, আপনি খেয়ে নিন। ঠিক আছে। আশা ব্যাগ নিয়ে বারান্দায় দাঁড়িয়ে, পূর্ণা পেছনে। পূর্ণাকে বলে গেল, ভাই বোনদের দেখে রাখিস। ঠিক আছে। সবাই ঘুম থেকে উঠে পুকুর থেকে হাত মুখ ধুয়ে আসে। পূর্ণা বারান্দায় মাদুর বিছিয়ে নাস্তা সাজায়। প্রিয়া বসতে বসতে বলে, আপা, আম্মা কি বাসায় নেই? না, চলে গেছে। ভালো হয়েছে, স্কুলে যাব না, বলল আকিব। পূর্ণা বলল, তোমরা যদি চাও আজকে ছুটি কাটাতে পারো, কিন্তু কাল থেকে যেতে হবে। ঠিক আছে আপা। পূর্ণা ও প্রিয়া স্কুলের জন্য বের হয়। উঠানে দাঁড়িয়ে দুই ভাইকে জড়িয়ে ধরে। আমার লক্ষ্মী ভাইরা, এই বাড়ি তোমাদের কাছে আমানত রেখে যাচ্ছি, ভালো মতো দেখে রাখবে, আর আমরা যাওয়ার পর দরজা বন্ধ করে দেবে। ঠিক আছে আপা। দুই ভাই মহা খুশি, আজ যেভাবে ইচ্ছে সময় কাটাতে পারবে। প্রিয়া দুজনকে হাত নাড়িয়ে বিদায় দিয়ে চলে যায়। প্রিয়া ও পূর্ণা রাস্তায় বকুল গাছটার সামনে যায়। সাইদ ও আকাশ অন্য পাশে দাঁড়িয়ে আছে। প্রিয়া সাইদকে দেখে দুলা ভাই বলে চিৎকার করে তার দিকে ছুটে যায়। পূর্ণা বিরক্তকর মুখ প্রিয়ার দিকে তাকায়, কিন্তু সে কোনো কিছুই খেয়াল করছে না। কি খবর দুলা ভাই? ভালো আছে শালিকা। তোমার আপাকে রাজি করাও, আমরা নদীর পাড়ে ঘুরতে যাই। ঠিক আছে। পূর্ণা চোখ খুলে, প্রিয়ার জোড়াজুড়িতে আসছি। আমি সেটা জানি পূর্ণা, তোমার মা তোমাকে অনেক কষ্ট দেয়, তাই না? হঠাৎ এই প্রশ্ন কেন? এমনি। আর কিছুদিন অপেক্ষা করো পূর্ণা, আমি তোমাকে কষ্ট পেতে দিব না। পূর্ণা একগাল হাসি দিয়ে সাইদের দিকে এক পলক তাকিয়ে নদীর দিকে তাকিয়ে ভাবছে সেই চিঠি সম্পর্কে কি বলা উচিত তাকে। সে কি সাহায্য করতে পারবে? সাইদ হাত দিয়ে পূর্ণার দিকে ইশারা করে। পূর্ণবতী, কি ভাবছো? পূর্ণা চমকে উঠে বলে, কিছু না। সাইদ বলল, তোমার ওই মায়াবী চোখে হারিয়েছি নিজের ঠিকানা। তোমার মনের গহীনে আজকাল আমার আনাগোনা। পূর্ণা মৃদু হেসে বলল, চলুন, আমাদের বাসায় যেতে হবে। সুন্দরী নারী স্কুল ফাঁকি দিয়ে এইটুকু সময় দিয়েছে, সেটাই আমার জন্য বেশি। সাইদ, পূর্ণাম, প্রিয়া ও আকাশ হাঁটছে। আকাশ বলল, প্রিয়া, তুমি কিন্তু অনেক সুন্দরী। প্রিয়া একটু ঢঙের স্বরে বলল, আমি জানি আকাশ ভাই, আপনার এই মিষ্টি কথায় অন্য মেয়ে পড়লেও আমি পড়ব না। তুমি খুব চালাক মেয়ে। সাইদ আকাশকে উদ্দেশ্য করে বলল, আমার শালিকাকে রাগান্বিত করো না আকাশ, আমার একমাত্র শালিকা। সকালে সোনালি রৌদ্র। প্রিয়া, আকিব, রাকিব উঠানে সাতচারা খেলছে। পূর্ণা রাতের জন্য রান্না করছে। সারাদিন পর জলিল বাসায় ফেরে। বাবাকে দেখে দৌড়ে বাবা বাবা বলে ছুটে বাবাকে জড়িয়ে ধরে। জলিল ছেলে মেয়েদের কপালে আদরের চুম্বন করে। বাবা এসেছে শুনে পূর্ণা রান্নাঘর থেকে ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরে। বাবাকে জড়িয়ে ধরার মধ্যে এক প্রশান্তি অনুভব করে। বাবার মধ্যে নিজের মায়ের সুগন্ধি অনুভব করে। পূর্ণার কাছে বাবা মা তার সবটাই বাবাই। তার বাবা কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। লোকে বলে মা মারা গেলে বাবা বিয়ে করলে বাবারা পাল্টে যায়, কিন্তু
কিন্তু জলিল নিজের সব মায়া মহাব্বত দিয়ে পূর্ণাকে নিজের কাছে রেখেছে। বাবাকে জড়িয়ে ধরে এক দীর্ঘ প্রশান্তির নিঃশ্বাস ফেলে পূর্ণা বলে, তোমাকে খুব মনে পড়ছিল বাবা। আমারও অনেক মনে পড়ছে মা। তোমাদের মা কোথায়? প্রিয়া আকিব ও রাকিব মাথা নত করে রেখেছে। পূর্ণা চোখের ইশারা দিয়ে বোঝায় বাসায় নেই। আমি বাসায় নেই, তারপরও তোমাদের মা কি করে বের হয়ে গেল বাসায় বাচ্চাদের একা রেখে, দুটো বড় মেয়ে রেখে? ক্ষুব্ধ স্বরে বলতে বলতে সদর ঘরে চলে যায়। রাতে আকাশ ও সাঈদ শেখ বাড়িতে আসে। উঠানে দাঁড়িয়ে জলিল কাকা বলে ডাকছে আকাশ। আকাশের বাবার নাম আব্দুল হামিদ। হামিদ ও জলিল খুব ভালো বন্ধু ছিল। সেই হিসেবে আকাশকে জলিল ভালোভাবে চেনে। আকাশের ডাক শুনে জলিল বাইরে যায়। কে ডাকছে বলতে বলতে আকাশকে দেখে হাসি মুখে বলে, আরে আকাশ, তুমি? আসসালামু আলাইকুম চাচা। আকাশ সাহিদ দুজনে সালাম দিয়ে, ওয়ালাইকুম আসসালাম। তোমরা দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসে বসো। বারান্দায় চেয়ারে সাঈদ ও আকাশ বসে। এতদিন পর কি মনে করে আসলে আকাশ? অনেক দিন ধরে আপনাকে দেখতে ইচ্ছে করছিল। জানেননি তো, পড়ালেখার জন্য ঢাকায় থাকতে হচ্ছে, তেমন সময় হয়ে ওঠে না। তোমার বাবা কেমন আছে? সে আগের মতোই বিছানায় শুয়ে থাকে, হাঁটাচলা করতে পারে না। আল্লাহ দ্রুত তাকে সুস্থ করে দেবে, চিন্তা করো না। আমিন। বলল সাঈদ ও আকাশ জলিল সাঈদের দিকে তাকিয়ে। তুমি কে বাবা? জি, আমি সায়েদ তালুকদার, আলিপুর আশেক তালুকদারের আমার বাবা। ও আচ্ছা, তোমার মরহুম দাদাকে চিনি। সে ভালো মানুষ ছিল, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আমিন। একসাথে আকাশ সাঈদ আকাশ চারিদিকে তাকিয়ে বলল, বাসায় চাচি নেই? তোমার চাচি নেই, তোমার ভাই বোনরা আছে। পূর্ণা, প্রিয়া, এদিকে আয়। প্রিয়া একটু হেলে দূরে হেঁটে বলল। বাবা ডেকেছেন? প্রিয়া আকাশ ও সাঈদকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। পেছন থেকে পূর্ণা তাদের দিকে হতভম্ব হয়ে পড়ে। হাতের নখ খুঁড়তে খুঁড়তে মাথা নত করে মাটির দিকে তাকিয়ে আছে পূর্ণা। মনে মনে বলছে, মাটি দুভাগ হয়ে যাক, মাটির ভেতরে ঢুকে যাক। কেন আসছে সাঈদ তার বাবা জানতে পারলে? আশেপাশের কেউ সন্দেহ করলে কি হবে? সাঈদ পূর্ণার দিকে তাকিয়ে আছে। জলিল বলল, আকাশ, এ প্রিয়া আমার ছোট মেয়ে, ও পূর্ণা আমার বড় মেয়ে, আর ছেলে দুইজন ঘুমাচ্ছে। পূর্ণা, ও হচ্ছে আকাশ, ভাই তোর, হামিদ কাকার ছেলে। আর ও হচ্ছে সাঈদ, সাঈদ ভাই বলে ডাকবি। জলিলের মুখে সাঈদ ভাই শুনে পূর্ণার ভীষণ হাসি পাচ্ছে। মুখ চেপে মুচকি হাসছে। সাঈদ মুখটা কালো হয়ে গেছে। পূর্ণার সাথে কথা বলার সুযোগ খুঁজছে সাঈদ, তাই বলল, পূর্ণা আপু, কিছু মনে না করলে আপনাদের টয়লেটটা একটু দেখিয়ে দেবেন? পূর্ণা তার বাবার দিকে তাকায়। জলিল চোখের ইশারায় যেতে বলে। সাঈদকে পূর্ণা বাইরে নিয়ে যায়। তারা ভরা আকাশের নিচে উঠানে দাঁড়িয়ে পূর্ণা ও সাঈদ। সাঈদ পূর্ণার দিকে তাকিয়ে, খুব মজা পাচ্ছিলে না কি? যখন তোমার বাবা সাঈদ ভাই বলতে বলল? সাইদ ভাইয়া, আপনি নাকি টয়লেট যাবেন? মায়া ভরা দৃষ্টিতে পূর্ণার দিকে তাকিয়ে আছে সাঈদ। তুমি মজা নিচ্ছ? আমি টয়লেট যাব না, তোমার সাথে কথা বলার সুযোগ খুঁজছিলাম। আপনি এখানে কেন এসেছেন? বাবাকে কি বলেছেন? ভয় পেয়ে না পূর্ণা, বলতে বলতে সাঈদ পকেট থেকে চিঠি বের করে। এটাই তোমাকে দিতে এসেছি। পূর্ণা চিঠি হাতে নিয়ে, পূর্ণবতী, তোমার অনুমতি ছাড়া কিছুই করব না। পূর্ণা মৃদু হাসে। সাঈদ তার দিকে তাকিয়ে বলল, সবসময় হেসো, হাসলে আরও সুন্দর লাগে। আকাশ ও সাঈদ চলে যায়। রাত গভীর হয়ে আসছে। পূর্ণা আর প্রিয়া বিছানায় বসে চিঠি পড়ছে। প্রিয় পূর্ণবতী, তোমার ওই মায়াবী চোখে নিজেকে হারিয়ে ফেলি। তোমার কণ্ঠস্বর শুনলে আমার হৃৎপিণ্ড ভূমিকম্পর মতো নড়ে চড়ে ওঠে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তোমার দূরত্ব আমার মনে ক্ষত সৃষ্টি করে। যদি এই দূরত্ব না হতো, যদি প্রতিটি মুহূর্ত তোমাকে পাশে পেতাম, আমার স্ত্রী হয়ে, আমার সহধর্মিণী হয়ে আমার পাশে থেকে যাও। তোমার বিশাল মহব্বত ও ভালোবাসা থেকে একটুখানি ভালোবাসা আমাকে দিও। আমি প্রতিবারের মতো তোমার উত্তরের আশায় থাকবো। এতে তোমার ভালোবাসার অপেক্ষায়, সাঈদ। এক সপ্তাহ পর সূর্য মিষ্টি রোদ নিয়ে পূর্ব আকাশে উকি দিয়েছে।
এক সপ্তাহ বৃষ্টি ও অন্ধকার দূর করে দিয়ে আলো ছড়িয়েছে, কিন্তু এই অন্ধকার একবারের জন্য শেখ বাড়িকে অন্ধকারময় করে দিয়েছে। আকন্দপুর হাসপাতালের বেঞ্চে পূর্ণা বসে আছে। পূর্ণার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে ঘুমন্ত অবস্থায় বসে আছে প্রিয়া। কোলে আকিব মাথা রেখে ঘুমিয়ে আছে, অপর পাশে প্রিয়ার কোলে মাথা রেখে শুয়ে আছে রাকিব। পূর্ণা এক হাত দিয়ে আকিবের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, অন্য হাতে প্রিয়ার এক হাত শক্তভাবে ধরে আছে। সবাই ঘুমিয়ে পড়লেও পূর্ণা ঘুমাতে পারছে না। ক্লান্ত শরীরে বারবার চোখ বন্ধ হয়ে আসলেও ও ঘুম নামক ক্লান্তি দূর করা ওষুধটা চলে গিয়েছে। কিভাবে সে ঘুমাতে পারে? তার সবচেয়ে প্রিয় মানুষটা, যাকে ঘিরে তার জীবন, হাসি, সুখ, দুঃখ, সেই হাসপাতালে শুয়ে আছে। ঝড় যেমন সব কিছু ভেঙে চুরে দিয়ে চলে গিয়ে অন্ধকার করে দিয়ে চলে যায়, তেমনি তার জীবনকেও অন্ধকার করে চলে গেছে। আশা দৌড়ে ক্লান্ত পায়ে ছুটে আসছে। পূর্ণা তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আর ভাবছে সে কোথায় যায়, কোথা থেকে আসে। তার জীবনে আসা যাওয়া এক রহস্য হয়েছে। প্রতিটা মানুষের জীবনে কি গোপন কিছু থাকে? তাহলে কি আমার জীবনে গোপন কিছু আছে? আশা পূর্ণা পূর্ণা বলে ডাকছে, কিন্তু পূর্ণা সাড়া না দিয়ে তার দিকে তাকিয়ে আছে। তার ডাক পূর্ণার কান পর্যন্ত পৌঁছায় নাই। আশা পূর্ণার কাঁধে জোরে একটা ধাক্কা মারে। পূর্ণা চমকে ওঠে। ধাক্কার জোরে ব্যথা পেলেও নিজেকে সামলে নেয়। আশা ক্ষুব্ধ স্বরে বলল, এতক্ষণ ধরে ডাকছি, কানে কি কিছু শুনিস না? তার কথা শুনে প্রিয়া ক্ষুব্ধ স্বরে আশাকে বলে, তুমি কেন এসেছো? তুমি চলে যাও, আমাদের বাসার সামনে আসবে না। তুমি আমাদের মা না, মা হলে একা ফেলে রেখে যেত না। আশা পূর্ণার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে আর বলছে, তুই আমার সন্তানদের আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিস। শয়তান মেয়ে একটা, মায়ের মতো হয়েছিস। পূর্ণার চোখ দুটো মুহূর্তের মধ্যে রাগে লাল হয়ে ওঠে। আশা মুখের কাছে গিয়ে ফিসফিস কণ্ঠে বলে, আপনার কি মনে আছে আপনার 3 সন্তান আছে, একজন স্বামী আছে, আপনি কি মায়ের দায়িত্ব পালন করছেন? ওদেরকে মায়ের আদর দিয়েছেন। আপনার ব্যবহারে আপনার সন্তানরা দূরে সরে গেছে। আমার কিছু করতে হয়নি। আর আমার মায়ের সম্পর্কে কোনো বাজে কথা বললে আপনাকে ছাড়বো না। চলে যান এখান থেকে। আপনার সন্তানের সামনে আপনাকে অপমান করতে চাই না। বাসায় গিয়ে রান্না করেন, আপনার সন্তানরা এখনো না খেয়ে আছে। পূর্ণার কথা শুনে আশা ভয়ে থমকে গেছে। যেই মেয়েকে সে কথা শোনাতো সেই মেয়ে এখন তাকে আদেশ করছে। এই মেয়ে এমন কথা বলতে শিখে গেছে। আশা পূর্ণার দিকে এক পলক তাকিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যায়। পূর্ণা তার ভাইদের বলল, তোমরা বাসায় চলে যাও, সারা রাত এইখানে ছিলে। বাবার কাছে কে থাকবে? আমি আর প্রিয়া আছি তো। ঠিক আছে। কিছুক্ষণ পর জলিল হাসপাতালের বিছানায় শুয়ে আছে। পূর্ণা পাশে বসে হাতে চুম্বন করে বলে, আমার প্রিয় বাবা, তুমি কি ঘুমিয়ে আছো? চোখ খুলে একটু উঠে আমার সাথে কথা বলে আমার অশান্ত হৃদয়কে প্রশান্তি দাও। ওঠো বাবা। পূর্ণার পেছন থেকে এক সুদর্শন যুবক, ধবধবে ফর্সা নীল চোখ, উচ্চতা 6 ফুটের বেশি, গায়ে ডাক্তারের পোশাক। তাকে দেখে মনে হয় কোনো ভিনদেশি ডাক্তার। সে বলল, আপনার বাবা উঠবে না। পূর্ণা হতভম্ব দৃষ্টিতে পেছনে ঘুরে, কেন? কারণ সে ঘুমিয়ে আছে। সে আগের থেকে সুস্থ আছে, চিন্তা করবেন না। আমি ডাক্তার রিদম। আপনার নাম? পূর্ণা যখনই মুখ দিয়ে পূর্ণ বলছে তখন এক নার্স এসে বলল, ডাক্তার সাহেব, 5 নম্বর পেটের রোগীর অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি আসুন। রিদম তাড়াহুড়ো করে কক্ষ থেকে বের হয়ে যায়। আকাশ ও সাইদ হাসপাতালে প্রবেশ করে। প্রিয়া হাসপাতালের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সাইদ প্রিয়াকে দেখে তার দিকে এগিয়ে আসে। পূর্ণা, ডাক্তার সাহেব আপনার জন্য তার কক্ষে অপেক্ষা করছেন। আপনার বাবার রিপোর্ট আসছে। প্রিয়া, ঠিক আছো? তোমার বাবা কেমন আছে? ঘুমিয়ে আছে। তোমার আপা কোথায়? বাবার পাশে। চলো আমরা যাই। ঘণ্টাখানেক পর জলিল চোখ খুলে পূর্ণাকে দেখে একটু মুচকি হাসি দেয়। পূর্ণা বাবার চোখে চোখ খুলেছে দেখে হাসি দিয়ে এক ক্লান্তি নিঃশ্বাস ছেড়ে প্রশান্তি অনুভব করে। বাবা, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তোর ভাই বোন কোথায়? চলে গেছে। আম্মা চলে আসছে। প্রিয়া এখানে আছে। আমার মায়াবী চোখের মেয়ে। আমার কেন জানি একজনের কথা খুব মনে পড়ছে। কে বাবা? তাকে নিয়ে আসে এখানে। তুমি তাকে দেখতে চাইছো? তাকে দেখতে পারবো না, সে হারিয়ে গেছে। কে উনি? রহিমা। তোমার পরিচিত কেউ?
আমি তো তাকে চিনি না। আমাদের প্রতিবেশী ছিল। নিরূপা যেদিন মারা যায় সেদিন বিকেলে সেও নিখোঁজ হয়ে যায়। পূর্ণা এই কথা শুনে চিন্তিত হয়ে পড়ে। আবার এই কেমন রহস্য? হাসপাতালের বাইরে জাম গাছের নিচে বেঞ্চে বসে আছে পূর্ণা। রিদিম 2 কাপ চা নিয়ে পূর্ণার দিকে এগিয়ে এসে বলে, চা প্রেমী? পূর্ণা মৃদু হেসে উত্তর দিল, না। চা প্রেমিক না হন, 1 কাপ চা তো খাওয়াই যায়। চায়ের কাপ পূর্ণার হাতে দিল রিদম। পূর্ণা বলল, আপনাকে ধন্যবাদ। রিদম বলল, আমি কি আপনার পাশে বসতে পারি? অবশ্যই। আপনার নামটা তো জানা হলো না। পূর্ণা চায়ের কাপে চুমুক দিয়ে সময় নিয়ে বলল, আমি পূর্ণা। পূর্ণা, খুব সুন্দর নাম। হসপিটালে একবারও তো তোমার মাকে তো দেখলাম না। আমার মা মারা গেছে। কি বলো, কতদিন হলো মাকে হারিয়েছো? আমার যখন 6 মাস তখন। মায়ের সাথে কোনো স্মৃতি নেই। মাকে হারানো কষ্ট বুঝি। আপনারও মা নেই? হ্যাঁ, শুনেছি। আমার জন্মের সময় সে ভুল চিকিৎসায় মারা গিয়েছে। আমার যখন 10 বছর, আমি তখন জেনেছি আমার মা নেই। আমার সৎ মা আমাকে বুঝতে দেয়নি কখনো। নিজের সন্তানদের থেকেও ভালোবাসতো বেশি। যখন বুঝলাম আমার বয়স 10 বছর, কিন্তু আমার বাবা মা বিয়ে করেছে 8 বছর ধরে, তখন মনে প্রশ্ন জাগলো, এটা কিভাবে সম্ভব? তখন জানি সে আমার আপন মা না। বিষয়টা দুঃখজনক। যদি এই সত্য না জানতে তাহলে ভালো হতো। হয়তো। মর্গ থেকে একটা 9 বছর বাচ্চার লাশ বের করা হয়েছে। মর্গের সামনে পুলিশ, 2 জন পুরুষ, একটা ছেলে, 2টো বাচ্চা মেয়ে আছে সাথে। তাদের জামা ছেঁড়া, ময়লা, চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো দেখে মনে হচ্ছে কতদিন তারা গোসল করেনি। পূর্ণা ওইদিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, তাদের এই অবস্থা কেন? তারপর শিশু তাদের দলের একজন মারা গিয়েছে। কিভাবে? আত্মহত্যা করেছে। কালকে নিজের হাতে একটা বাচ্চাকে মর্গে পাঠিয়েছিল। রোজ প্রার্থনা করি নিজের পরিচিত আর কাউকে যেন মর্গে পাঠাতে না হয়। পূর্ণা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, নিজের মানে? আমার পালিত মা। সে মারা গেছে? আমার 11 বছর বয়সে। দুঃখজনক। পূর্ণা আবার প্রশ্ন করলো, ডাক্তার হবার ইচ্ছে কেন হলো? মা ভুল চিকিৎসায় মারা গিয়েছে। আর কোনো সন্তান যেন মা হারা না হয়, তাই। খুব ভালো লক্ষ্য ছিল আপনার, তাই সফল হয়েছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক। আমিন। শাহিদ পেছন থেকে এসে পূর্ণাকে বলল, পূর্ণা, তুমি এখানে কি করছো? পূর্ণা উঠে দাঁড়িয়ে পাল্টা প্রশ্ন করে, আপনি কখন আসছেন? অনেকক্ষণ। তোমার বাবার সাথে দেখা হয়েছে, তুমি সেখানে ছিলে না। শাহিদ বিরক্তকর দৃষ্টিতে রিদমের দিকে তাকিয়ে আছে। পূর্ণার সাথে কথা বলতে দেখে তার একদম সহ্য হচ্ছে না। শাহিদ বলল, পূর্ণা, চলো তোমাকে তোমার বাবার কাছে দিয়ে আসি। পূর্ণা যাবার জন্য পা বাড়ায়, তখন রিদম বলল, এখন তার বাবার একটু বিশ্রাম নেওয়ার দরকার। শাহিদ বিরক্ত হয়ে রিদমকে বলল, আপনার কি আর কোনো রোগী নেই ডাক্তার সাহেব? রিদম কোনো কথার উত্তর না দিয়ে পূর্ণাকে বলল, আমি যাচ্ছি পূর্ণা। পূর্ণা শাহিদকে বলল, এমনভাবে না বললেই পারতেন। শাহিদ প্রশ্ন করল, ওই ডাক্তারের সাথে কি কথা বললে? সে তার জীবন কাহিনী বলল। আমারটা তো কোনোদিন শুনলে না। পূর্ণা মাথা নত করে মৃদু হেসে বলল, আমি বাবার কাছে যাচ্ছি। পূর্ণা ব্যস্ততা দেখিয়ে চলে গেল, শাহিদকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে। 3 দিন পর বিকেলে সোনালি রৌদ্র। প্রতিদিনের মতো প্রিয়া ও তার ভাইরা উঠানে খেলা করে। জলিল সুস্থ হয়ে বাসায় ফিরছে, তাই সবাই খুব খুশি। কিন্তু জলিল হার্ট অ্যাটাক করেছে, তাই তাকে কোনো রকম দুশ্চিন্তায় রাখা যাবে না, অযথা অবহেলা করা যাবে না। রিদিম প্রতিদিন বাসায় এসে জলিলকে দেখে যায়। রিদিমের সাথে আশার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। আশা মনে মনে প্রিয়ার জামাই হিসেবে ভাবছে। বড়লোক পাত্র দেখলেই তাকে প্রিয়ার জামাই করার স্বপ্ন দেখে। রিদিম মনে মনে পূর্ণাকে পছন্দ করে। সে পূর্ণার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে। জলিল এই নিয়ে এখনও কোনো মতামত জানায়নি। জলিল সবাইকে সদর ঘরে ডেকেছে। জলিল বলল, তোমাদের কিছু কথা জানাতে চাই। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে।
আমাদের সাথেই থেকো।